রাজদীপ চ্যাটার্জি এবার কাশ্যপ ব্যানার্জি, শ্রাবণ এবং ফাগুনকে উচিত শিক্ষা দিল। অবাক হয়ে যায় বিদ্যা। হ্যাপি এবার 70 দেখা যাবে আজকের পর্বে। বিস্তারিত জানতে ভিডিওতে একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন। গল্পের শুরুতেই আমরা দেখতে পাবো কাশ্যপ ব্যানার্জি রাজদীপ চ্যাটার্জিকে বলছে, আপনার উপর ভরসা করে আমি একের পর এক জমি কিনেছি। সেখানে আপনি একাডেমি নিয়ে প্ল্যান করার কথা, অনেক কিছুই করার কথা, তা না করে আপনি নৃত্য করছেন, রবীন্দ্রনাথ ঠাকুরের নৃত্য করছেন। শুনুন, আপনার বংশকে না আমি একদম ধ্বংস করে দিব, বুঝতে পেরেছেন? আর শুনুন মিস্টার চ্যাটার্জি, আমার প্ল্যান অনুযায়ী কাজ যদি না হয় না, তাহলে কিন্তু পুরো কলকাতা শহর না আপনার নাচ দেখবে, বুঝতে পেরেছেন? তখন রাজদীপ চ্যাটার্জি চিৎকার করে ওঠে, বলছে, কাশ্যপ বাবু। তখন কপিল বলে, একদম চিৎকার করবেন না, উনি ভুল কি বলেছে। বুঝতে পেরেছি, আপনি বিদ্যাকে মেনে নিয়েছেন, পুত্রবধূ হিসাবে মেনে নিয়েছেন, তাই তো? তারপর কি করবেন? সুখে সংসার করবেন। আচ্ছা, তাহলে কলেজের কি হবে? আর কলেজ না হলে আমরা তো দেউলিয়া হয়ে যাব। রাজদীপ চ্যাটার্জি তখন বলে, কপিল তুমি চুপ করো, তোমার সঙ্গে আমি কোনো কথা বলতে চাই না। আচ্ছা কাশ্যপ বাবু, আপনি যাকে নিয়ে কটাক্ষ করে কথা বলছেন সে তো আপনার মেয়ে হয়, আর সে আমার বাড়ির পুত্রবধূ হয়ে এসেছে। তখন কাশ্যপবাবু বলে, কে পুত্রবধূ? বিদ্যা আপনার পুত্রবধূ নয়। দাঁড়ান, আমি ফাগুনকে ডাকছি। তখন ফাগুনকে ডেকে এনে কাশ্যপবাবু ফাগুনকে দেখিয়ে বলে, এই হচ্ছে আপনার বাড়ির পুত্রবধূ, বুঝতে পেরেছেন? যার সঙ্গে আপনার ছেলের সঙ্গে একদম নিয়মকানুন অনুযায়ী বৈবাহিক সম্পর্ক সম্পন্ন হয়েছে, শুধু সিঁদুরদানটাই হয়নি, বুঝতে পেরেছেন? এই হচ্ছে আপনার পুত্রবধূ। আর আপনি এখন বিদ্যার হয়ে কথা বলছেন? মনে রাখবেন, যদি আমার কলেজ তৈরি না হয়, আমি যদি ধ্বংস হয়ে যাই না, তাহলে কিন্তু আপনারাও থাকবে না, বুঝতে পেরেছেন? কপিল তখন বলতে থাকে, দাঁড়ান দাঁড়ান 1 মিনিট, আমি তো দেখছি আপনার সুর পাল্টে গিয়েছে। যাই হোক না কেন, যদি একাডেমি তৈরি হয় না, আপনি আমার কথা শুনুন, মন দিয়ে শুনুন। তখন ওইখানে শ্রাবণ চলে আসে। শ্রাবণ এসে বলতে থাকে, এদিকে আসুন, একটা ফাইল তৈরি করে নিচ্ছি। তখন রাজদীপ চ্যাটার্জি বলে, কিসের ফাইল? শ্রাবণ বলতে থাকে, আপনার তো না জানার কথা নয়, না বোঝারও কথা নয়। যাই হোক, ফাইলটা নিয়ে এসেছি, এখানে সম্পূর্ণই লিগ্যাল পেপার রয়েছে। এগুলো বিদ্যাকে দিয়ে সাইন করাতে হবে, প্রত্যেকটা পেপারে সাইন করাতে হবে। তখন রাজদীপ চ্যাটার্জি ফাইলটা খুলে বলে, দাঁড়াও, দেখছি কিসের ফাইল, কি কাগজপত্র এখানে রয়েছে। তখন কাগজপত্রগুলো দেখতে যায়। শ্রাবণ তখন বলে, এটা হচ্ছে এমন কাগজপত্র, সেখানে বিদ্যার সাইন লাগবে, আর বিদ্যার সাইন থাকলে আমাদের একাডেমি করা সম্পূর্ণ হবে। আর ওই একাডেমির দায়িত্ব নিবে বিদ্যা। বিদ্যা যদি দায়িত্ব নেয়, তাহলে কোনো ছাত্র আন্দোলন হবে না, কিচ্ছু হবে না, আমাদের স্বপ্নের একাডেমি তৈরি করতে সহজ হয়ে যাবে। রাজদীপ চ্যাটার্জি বলে, আরে বুঝতে পারছো না, বিদ্যার তো ওইখানে একাডেমি তৈরি করার কোনো প্ল্যান নয়, ওইখানে হচ্ছে হোস্টেলটায় আবার পুনর্নির্মাণ করবে গরিব ছাত্রছাত্রীদের জন্য, বুঝতে পেরেছো? মাথা গোঁজার ঠাঁইয়ের জন্য। তাহলে বিদ্যা কিছুতে ওইখানে সাইন করবে না। শ্রাবণ তখন বলে, আমি অত কথা শুনতে চাই না, ওইখানে আর কোনো হোস্টেল হবে না, একাডেমি হবে, স্বপ্নের একাডেমি। আর শুনুন, আপনার না কোনো কথাই আমি শুনতে চাই না, বিদ্যাকে দিয়ে এটা যেভাবেই হোক সাইন করাতে হবে। যদি সাইন করতে না পারেন না, তাহলে যা ঘটবে এর জন্য কিন্তু আপনিই দায়ী থাকবেন। যার শুনে রাজদীপ চ্যাটার্জি তো পুরো অবাক হয়ে শ্রাবণের দিকে তাকিয়ে থাকে। ওই মুহূর্তেই দেখা যায় বিদ্যা ফোন দেয়। তখনই রাজদীপ চ্যাটার্জি ফোন রিসিভ করে হ্যালো বলতে থাকে। রাজদীপ চ্যাটার্জি তখন বলে, কেন ফোন করেছ? বিদ্যা তখন বলে, আমি রান্না করছি, লুচি, আলুর দম, পোলাও, মাটন সব রান্না করছি। শেষে আপনার পছন্দের ভেটকি মাছের পাতুরি রান্না করছি। শাশুড়ি মা বলেছে এটা কিন্তু আপনার খুব ফেভারিট, তাই এটা রান্না করছি। আর খাবারের শেষে মিষ্টি, দই এসবও থাকবে। এজন্যই বলছি তাড়াতাড়ি চলে আসুন। রাজদীপ চ্যাটার্জি বলে, আমি আসব, আমার কাজ আছে, আমি ব্যস্ত রয়েছি, আমি আসবো না, ফোন রেখে দাও। তখন বিদ্যা ব্যানার্জি বলে, আপনি আসবেন, অবশ্যই আসবেন। কিন্তু রাজদীপ চ্যাটার্জি বারবার বলতে থাকে, আমি আসবো না, বুঝতে পেরেছ? আর বিদ্যাও বারবার বলতে থাকে, আপনাকে তো আসতেই হবে। শুনুন, এই চ্যাটার্জি পরিবারকে না আমি শিখিয়ে দিয়ে যাব যে পরিবার কাকে বলে। জানেন তো, এই সমাজে না পরিবার শেষ হয়ে গিয়েছে। পরিবারের মানুষগুলো পরিবার কাকে বলে বোঝে না। তাই আপনার পরিবারটাকে না আমি এক করে দিয়ে যাব। এর জন্যই বলছি আপনি অবশ্যই আসবেন। আর আপনি যদি না আসেন না, তাহলে আপনি যেখানে আছেন ওইখানে গিয়ে লুচি, আলুর দম একদম আপনার মুখে না ঠুসে দিয়ে আসবো। যা শুনে রাজদীপ চ্যাটার্জি তো পুরো অবাক হয়ে যায়। বিদ্যা তখন আরো বলতে থাকে, বলছি শুনুন,
এই কাজটা যদি আমি না করতে পারি না, আমার নাম প্রফেসর বিদ্যা ব্যানার্জি নয়। না না থরি, আমি চ্যাটার্জি পরিবার মানে আপনার পরিবারের পুত্রবধূ বিদ্যা ব্যানার্জি নয়। এটা বলে বিদ্যা ফোনটা রেখে দেয়। আর রাজদীপ চ্যাটার্জি তো হেলো হেলো করতেই থাকে আর বলতে থাকে, কি এত বড় সাহস, এত বড় স্পর্ধা, আমাকে নাকি আলুর দম লুচি ঠুসে দিবে। ফাগুন তখন বলে, আঙ্কেল কি হয়েছে? তখন রাজদীপ চ্যাটার্জি বলে, না না কিছু না। কাশ্যপ ব্যানার্জি তখন এসে বলতে থাকে, তুই বুঝবি না, ওনার কি হয়েছে সেটা আমি বেশ ভালো করেই বুঝতে পারি। আসলে উনি না ধীরে ধীরে বিদ্যার ভালোবাসায় জড়িয়ে পড়ছেন। শুনুন, আপনি না এরকম করবেন না, বুঝতে পেরেছেন? প্লিজ এরকম করবেন না। বিদ্যা আসলে বাবা খোঁজার চেষ্টা করছে, আপনাকে বাবা বানানোর চেষ্টা করছে। ইমোশনাল হবেন না, বুঝতে পেরেছেন? শ্রাবণ তখন রাজীব চ্যাটার্জিকে বলে, ধরুন এই পেপারগুলো, ধরুন এই পেপারগুলো যেভাবেই হোক বিদ্যার স্থান আনবেন, বুঝতে পেরেছেন? যদি আমি ঘুরে যাই না তাহলে কিন্তু অনেক কিছু হতে পারে, অনেকেই আহত বা নিহত হতে পারে, খুন খারাপই হতে পারে, বুঝতে পেরেছেন? কথাটা মাথায় রাখবেন। এটা বলে শ্রাবণ চলে যায়। তখনই ওইখানে ফাগুন চলে আসে। ফাগুন এসে বলতে থাকে, শুনুন আঙ্কেল, রাজনীতির ঘরে বিদ্যা রয়েছে, এই সমীকরণটা না পাল্টে ফেলুন। আমি সহ্য করতে পারছি না, সদ্বন তো সহ্য করতে পারি না, সবসময় মৃত্যু কামনা করি। যা শুনে রাজদেব চ্যাটার্জি অবাক হয়ে যায়, বলছে, ফাগুন, তোমার নামটাই নেই ফাগুন, আসলে তোমার ব্যবহারের সাথে না মিলে না, বুঝতে পেরেছ? এটা বলে রাজদেব চ্যাটার্জি চলে যায়। আর ফাগুন তো খুব রাগান্বিত হতে থাকে। অন্যদিকে বিদ্যা খাবার টেবিল খুব সুন্দর করেই আয়োজন করেছে, তো সবাই বসে গিয়েছে। রাজদেব চ্যাটার্জি এখনো আসেনি। ত্রিধা তখন বলে, বিদ্যা তুমি না শুধু শুধুই বৃথায় আয়োজন করেছ, অপাত্রে দান করলে সব কিচ্ছু হবে না। তোমার শ্বশুরমশাই না খুবই ঠেটা, সে কোনো কথাই শোনে না, বুঝতে পেরেছ? তখন বিদ্যা ব্যানার্জি বলে, ঠেটা নয়, যাকে বলা হয় বকরা। যা শুনে সবাই হাসতে থাকে। তখন এইখানে রাজদেব চ্যাটার্জি চলে আসে। রাজদেব বলে, এই তুমি কাকে বকরা বলে? আর ত্রিধা, তুমি কাকে ঠেটা বললে? তখন বল, তোমাকেই বলেছি, এই যে আমার বৌমা কত সুন্দর করে আয়োজন করেছে, কত মেনু করেছে, শুধু তোমাকে খাওয়াবে বলে, আর তোমার কোনো পাত্তাই নেই। তখন বিদ্যা রাজদেব চ্যাটার্জিকে সুন্দর করে বসিয়ে দেয় আর খাবার দাবার পরিবেশন করতে থাকে, কিন্তু রাজদেব চ্যাটার্জি তো কিছুতেই বিদ্যার হাতে খাবে না, তো জ্ঞানজাম শুরু করে দেয়। আর বিদ্যাও তো রাজদেব চ্যাটার্জির কথা শুনতে নারাজ, তাকে খাওয়াবেই। তো এই নিয়ে শ্বশুর বৌমার মধ্যে তর্ক বিতর্কের পর অবশেষে রাজদেব চ্যাটার্জিকে বসিয়ে দেয়। তখন ত্রিধা বলে, হ্যাঁ হ্যাঁ, তোমার শ্বশুরমশাইকে ভালো করে গেলাও। তখন বিদ্যা বলে, মা এভাবে বলবেন না, কারণ আমি আমার শ্বশুরমশাইকে গেলাতে চাই না, আমি একজন বাবা চাই। জানেন তো, আমি না দীর্ঘ সময় বাবা বলে ডাকার সুযোগ পাইনি। ফাগুন বাবা বলে ডাকতো, বাবা ওকে সুন্দর করে সাজিয়ে দিত, বেড়াতে নিয়ে যেত, কিন্তু আমার বোনের প্রতি আমার কোনো ঈর্ষা নেই। এটা বলে বিদ্যার চোখ ছলছল করতে থাকে। বিদ্যাকে দেখে সবাই তো অবাক হয়ে তাকিয়ে থাকে। অন্যদিকে দেখা যায় এদিকে সৃঞ্জয় বিদ্যাকে অপমান করে কথা বলেই চলেছে। সৃঞ্জয় বলতে থাকে, যত যাই বলো, তোমার উদ্দেশ্য হচ্ছে একটাই, এই কলেজকে না হোস্টেল পুনর্নির্মাণ করা, বুঝতে পেরেছ? তোমার কলেজই হচ্ছে একমাত্র লক্ষ্য। তখন রিত বলে, এভাবে কেন কথা বলছো? ও তো এবারের বউ, তাই না? তখন সৃঞ্জয় বলে, কি বলছিস রিত? ওর তো কখনো বিয়েই হয়নি, ওর তো এবারই বউই নয়। রুষা তখন বলে, ওরা বলছিল বিয়ে না হলে একটা পুরুষ মানুষের সঙ্গে রাত্রি যাপন করলে কি যেন বলে। তখন সৃঞ্জয়ী বলে, দাঁড়া আমি বলছি, বলে হলো। তখন ধমকাতে থাকে রাজরূপ, যা দেখে ভয় পেয়ে যায় সৃঞ্জয়ী। অন্যদিকে বিদ্যা ব্যানার্জি কলেজে চলে আসে। কলেজে এসে কিছু ভাড়া করা গুন্ডা কাশ্যপ ব্যানার্জির খুব অপমান করতে থাকে বিদ্যাকে বলে, যান যান, তাড়াতাড়ি যান, ভাগাভাগি হয়ে গেলে না তাহলে কিন্তু কপালে কিছুই জুটবে না। তখন বিদ্যা ব্যানার্জির কাছে এসে সে ছেলেটাকে একদম টসে চড় মারতে থাকে। তখন তো এই গুন্ডাগুলো অনেক অবাক হয়ে যায় আর বিদ্যার প্রতি রাগান্বিত হতে থাকে। তো টিউবার্স, তাহলে নেক্সট আকর্ষণীয় পর্বে আরও কী কী হতে চলেছে তো জানতে অবশ্য আমার সাথেই থাকুন। ধন্যবাদ।